দিল্লির ডিসেম্বর। সাউথ ব্লকের চারপাশে কুয়াশার স্তর জমেছে যেন অজানা আতঙ্কের পর্দা। রাইসিনা হিলের ওপর লালচে সূর্য উঠছে ধীরে ধীরে, কিন্তু সেই আলো কাচের জানালা ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। এক নিরাপত্তাকর্মী ফিসফিস করে বলল, আজ সকালেই আবার বৈঠক ডাকছে এনএসএ অফিস। ভেতরের ঘরে বসে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, গৃহমন্ত্রী আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। টেবিলের উপর ছড়িয়ে রাখা কয়েকটি রিপোর্ট, ডেমোগ্রাফিক ট্রান্সফরমেশন ইন নর্থ ইস্ট, বাংলাদেশি মাইগ্রেশন অ্যানালাইসিস। হেমন্তের চোখ লাল, কণ্ঠ কাঁপছে। তিনি শান্ত গলায় বললেন, স্যার, আমি আজ কোনো রাজনৈতিক ভাষণ দিতে আসিনি। আমি সতর্ক করছি, এই হারে চললে আসাম ভারতের মানচিত্রে থাকবে না, হয়ে যাবে বাংলাদেশের অংশ। নিরাপত্তা উপদেষ্টা মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। ঘরের ভেতর এমন নিস্তব্ধতা যে টেবিলের ঘড়ির টিকটিক আওয়াজ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? প্রশ্ন করলেন গৃহমন্ত্রী। হেমন্ত মাথা নিচু করে বললেন, আসামের 40% মানুষ এখন বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই সংখ্যা আরও 10% বাড়ে তাহলে আমাদের পতাকা নামতে সময় লাগবে না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। দিল্লির রাজনীতিতে এ যেন এক অজানা সত্যের নগ্ন উচ্চারণ। যে সত্য এতদিন মুখ চেপে রাখা হয়েছিল, আজ তা উচ্চারণ করলেন ভারতেরই এক মুখ্যমন্ত্রী। আসাম ভারতের উত্তর পূর্বের প্রাণকেন্দ্র। এই রাজ্য ছাড়া ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের 7টি রাজ্যের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল ও সিকিম যোগাযোগ প্রায় অসম্ভব। এই 7 রাজ্যকে যুক্ত করে রাখে মাত্র 22 কিলোমিটারের এক সরু করিডোর, শিলিগুড়ি করিডোর, যা কৌশলগতভাবে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। সামরিক মহলে একে বলা হয় চিকেন নেক, যেন ভারতের দেহের সাথে মাথাকে যুক্ত করে রাখা সরু গলা। এই গলাটাই এখন দিল্লির ভয়ের কেন্দ্র, কারণ এই করিডোর যদি কখনো অচল হয়ে যায়, ভারত তার উত্তর পূর্বকে হারাবে, যেভাবে পাকিস্তান হারিয়েছিল পূর্ব পাকিস্তানকে। হেমন্ত বিশ্ব শর্মা তা জানেন, তাই তার বক্তব্য কেবল রাজনৈতিক নয়, এক ভূ রাজনৈতিক আতঙ্কের ঘোষণা। তিনি বলছেন, আসামের ডেমোগ্রাফিক ভারসাম্য যদি আরেকটু নড়ে যায়, তাহলে উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ আমরা আর নিয়ন্ত্রণ করতে পারব না। দিল্লির এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মন্তব্য করেছিলেন, আসাম হারালে ভারত কেবল ভূখণ্ড হারাবে না, হারাবে কৌশলগত আত্মবিশ্বাস। ভারতের এই আতঙ্কের সূচনা বাংলাদেশের ভেতরকার পরিবর্তন থেকেই। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে বিদেশ নীতি আর একমুখী নয়, বহুমাত্রিক। ঢাকা এখন বেইজিং, আঙ্কারা, রিয়াদ এবং ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে। চট্টগ্রাম বন্দর, পায়রা, মোংলা এবং সোনাদিয়াকে ঘিরে নতুন শক্তির প্রতিযোগিতা তৈরি হয়েছে। ভারত এই পরিবর্তনকে দেখছে সন্দেহের চোখে, কারণ এতদিন বাংলাদেশের রাজনীতিতে তারা ছিল এক অঘোষিত অংশীদার, যেখান থেকে সিদ্ধান্ত হতো কে ক্ষমতায় থাকবে, কোন প্রকল্প কার হাতে যাবে। কিন্তু 2025 সালের বাস্তবতায় সেই ভারত নির্ভরতা ভেঙে গেছে। ঢাকা এখন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে, আর সেটাই দিল্লির জন্য দুঃস্বপ্ন। এক ভারতীয় বিশ্লেষক দ্য হিন্দু পত্রিকায় লিখেছেন, বাংলাদেশ আজ ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় কূটনৈতিক ধাঁধা। এই বাক্যই বোঝায় ভারতের ভয় কেবল সীমান্তে নয়, কৌশলগত বাস্তবতায়ও ছড়িয়ে পড়েছে। সবকিছু যেন আরও নাটকীয় হয়ে ওঠে যখন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে বলেন, দিল্লি যদি বাংলাদেশকে অস্থির করতে চায় তবে আমাদেরও বিকল্প পরিকল্পনা আছে। এই একটি বাক্যই দিল্লির ক্ষমতার কেন্দ্রগুলোতে বজ্রপাত ঘটিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, এটা রাজনৈতিক বক্তব্য নয়, ভূগোলের বাস্তবতা। আমাদের সতর্ক থাকতে হবে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, হেমন্তের ভয় অমূলক নয়, কারণ ভারতের উত্তর পূর্ব অংশটি ভূগোলগতভাবে এমনভাবে ঘেরা, যেখানে বাংলাদেশের সমতল ভূমি ছাড়া বিকল্প যোগাযোগ পথ নেই। চিকেন নেক বন্ধ হয়ে গেলে ভারতের জন্য একমাত্র বিকল্প হবে নেপাল, ভুটান, চীনের সীমান্ত পথ, যা বাস্তবে অসম্ভব। অর্থাৎ যদি কখনো বাংলাদেশ সেই করিডোর বন্ধ করে দেয়, ভারতের উত্তর পূর্ব হবে বিচ্ছিন্ন এক দ্বীপ, যেখানে দিল্লির প্রভাব থাকবে শুধু মানচিত্রে, বাস্তবে নয়। উত্তেজনা চলার একই সময় ত্রিপুরার সীমান্তে দেখা গেছে অদ্ভুত দৃশ্য। ভারত মোতায়েন করেছে 1971 সালের যুদ্ধের কিংবদন্তি 20তম মাউন্টেন ডিভিশন, যে ইউনিট মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল, যে ইউনিট বাংলাদেশের মাটিতে যুদ্ধ করেছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানালেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য উদ্বেগের, কিন্তু বিশ্লেষকরা বুঝলেন এই পদক্ষেপ কেবল নিরাপত্তা নয়, এটি বাংলাদেশের প্রতি এক প্রচ্ছন্ন সামরিক সংকেত। মানিক সাহা পরদিন এক অনুষ্ঠানে বলেন, প্রযুক্তির যুগে এক ক্লিকেই শত্রুর
ঘাঁটি ধ্বংস করা যায় এমন মন্তব্য বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর জন্য নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধেরই অংশ। দিল্লি বুঝেছে ঢাকার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া দরকার, যে আত্মবিশ্বাস জন্ম নিয়েছে নতুন স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে। কিন্তু বাংলাদেশ এবার অন্যরকম। তারা নীরব কিন্তু দৃঢ়। সীমান্তে বিজিবি প্রস্তুত, আকাশে নজরদারি জোরদার। চট্টগ্রাম ও রাঙামাটি সীমান্তে সাঁচোয়া টহল চলছে। বাংলাদেশের বিশ্লেষকদের কথার সারমর্ম, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি ইতিহাস ভুলে যায় আমরা তাকে মনে করিয়ে দেব। ভারতীয় গণমাধ্যম যেন এই পুরো সংকটকে অন্য পথে ঘুরিয়ে দিল। তারা বলছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ মৌলবাদীদের হাতে। এই বয়ান দিল্লির পুরনো রাজনৈতিক কৌশলেরই অংশ, কারণ তারা জানে মৌলবাদ শব্দটি আন্তর্জাতিকভাবে এমন এক মনস্তাত্ত্বিক অস্ত্র যা দিলেই বিদেশি সমর্থন নিশ্চিত। কিন্তু বাস্তবতা অন্য। বাংলাদেশের ছাত্র আন্দোলন ছিল গণতন্ত্র, ন্যায় বিচার ও সার্বভৌমত্বের পক্ষে, ধর্ম নয়। ভারত এই আন্দোলনকে বিকৃত করে আন্তর্জাতিক মহলে দেখাতে চাইছে যে বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ রাষ্ট্র, যার ফলে ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা অভিভাবক হিসেবে নিজের ভূমিকা দাবি করতে পারবে। এটাই ভারতের প্রোপাগান্ডা নীতি। হেমন্ত মালিকদের মতো নেতারা সেই প্রোপাগান্ডার মুখ হয়ে উঠছেন। ভয় বিক্রি করে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতি। ভারতের মানুষ বেকার, দাম বেড়েছে, সীমান্তে বিদ্রোহ বাড়ছে। এই বাস্তবতা থেকে দৃষ্টি সরাতে দিল্লি তৈরি করছে এক কল্পিত শত্রু, বাংলাদেশ। বাংলাদেশ এবার কোনো উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ঢাকা জানে দিল্লির আতঙ্ক আসলে তার নিজের ভেতরের দুর্বলতার প্রতিফলন। অন্তর্বর্তী সরকারের বারবার বলা বক্তব্যগুলোর সারাংশ, আমরা প্রতিবেশীকে সম্মান করি, কিন্তু সম্মান মানে আত্মসমর্পণ নয়। এই বার্তাই দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন ভারসাম্য এনেছে। বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী রাষ্ট্র। তারা জানে তাদের কণ্ঠের শক্তি আছে, তাদের সীমান্তে মর্যাদা আছে। দিল্লি যতই সেনা মোতায়েন করুক, যতই জনসংখ্যা আতঙ্ক দেখাক, বাংলাদেশের নীরব কূটনীতি এখনই তাদের সবচেয়ে বড় শক্তি। একজন পশ্চিমা কূটনীতিক মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন যুদ্ধ নয়, মনস্তাত্ত্বিক প্রভাবের মাধ্যমে আঞ্চলিক শক্তি হয়ে উঠছে। এবং এই নীরব শক্তি দিল্লির ভেতর সবচেয়ে বড় অস্বস্তি তৈরি করেছে। ভোরের আলো ফুটছে ত্রিপুরা চট্টগ্রাম সীমান্তে। নাফ নদীর ধারে কুয়াশা ভেসে আসছে, চা বাগানে শিশির জমে আছে পাতায় পাতায়। এক ভারতীয় সৈনিক দূরবীন হাতে তাকিয়ে আছেন ওপারে। তার চোখে ভেসে উঠছে বাংলাদেশের পতাকা, লাল সূর্যের মতো জ্বলছে সেই বৃত্ত। মনে পড়ছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথা, আসাম হয়তো একদিন বাংলাদেশের অংশ হয়ে যাবে। সৈনিকের ঠোঁট নড়ল। যদি মানুষের মন চলে যায়, মানচিত্র দিয়ে তাকে ফেরানো যায় না। ওপারে বাংলাদেশের সীমান্ত চৌকিতে বিজিবির এক তরুণ সৈনিক নোটবুকে লিখছে, আমরা কারো জমি চাই না, কিন্তু কেউ যদি আমাদের মর্যাদায় আঘাত করে আমরা থামব না। দুই সৈনিক, দুই প্রান্তে এক ভোর, একই সূর্য, একই আকাশ, কিন্তু ইতিহাসের ব্যাখ্যা আলাদা। দিল্লির কনফারেন্স রুমে তখনও বৈঠক চলছে। এক কর্মকর্তা রিপোর্টের শেষ পাতা উল্টে পড়লেন, ইফ দ্য ডেমোগ্রাফি চেঞ্জেস বাই 10%, আসাম মে লুজ ইটস ইন্ডিয়ান আইডেন্টিটি। তিনি জানালা দিয়ে তাকালেন বাইরে। দূরে কুয়াশার ভেতর যেন ভারতের উত্তর পূর্ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একটুখানি নীরবতা, তারপর মৃদু স্বরে বললেন, আসাম হারানোর ভয় আসামে নয়, ভয়টা দিল্লির ভেতর। সূর্য তখন আকাশে উঠে গেছে, তার আলোয় ভেসে উঠছে এক নতুন দক্ষিণ এশিয়া, যেখানে শক্তি মানে অস্ত্র নয়, আত্মমর্যাদা। আর যেখানে বাংলাদেশের নীরবতা একদিন ইতিহাসের সবচেয়ে জোরালো উত্তর হয়ে উঠবে।